প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে হয়। এগুলো হলো, তোমার উচ্চতা কত, তোমার ওজন কত, এখন কয়টা বাজে, আজকে বাতাসের তাপমাত্রা কত, ইত্যাদি। এই প্রশ্নগুলোর উত্তরের জন্য দরকার উচ্চতা, ওজন, সময় এবং তাপমাত্রার মাপজোখের। দৈনন্দিন জীবনে এই মাপজোখের উপর আমরা নানাভাবে নির্ভরশীল। এই মাপজোখের মাধ্যমে আমরা মূলত কোনো কিছুর পরিমাণ নির্ণয় করে থাকি। আর এই কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হলো পরিমাপ। দৈনন্দিন জীবনে নানাবিধ ঘটনায় এই পরিমাপের সাথে আমরা পরিচিত। যেমন, বাজার থেকে চাল কিনে আনতে, রান্নার জন্য তেলের ব্যবহারের সময়, জামা কাপড় তৈরি করার সময়। এই অধ্যায় শেষে আমরা বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরীক্ষণ ব্যাখ্যা করতে পারব। বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপসমূহ ব্যাখ্যা করতে পারব। পরিমাপের প্রয়োজনীয়তা এবং এককের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব। মৌলিক ও যৌগিক একক ব্যাখ্যা করতে পারব। দৈর্ঘ্য, ভর ও সময় পরিমাপ করতে পারব। বিভিন্ন আকারের কঠিন বস্তুর আয়তন পরিমাপ করতে পারব। তরল পদার্থের আয়তন পরিমাপ করতে পারব। তাপমাত্রা পরিমাপ করতে পারব। পাঠ 1। বিজ্ঞান কি? বিজ্ঞান শব্দটির অর্থ হল বিশেষ জ্ঞান। জ্ঞান কি তা জানো? কোনো বিষয়ে তথ্য, উপাত্ত ও দক্ষতা এবং সেই বিষয় সম্বন্ধে উপলব্ধি, এই সব মিলিয়েই হয় সেই বিষয়ে জ্ঞান। বিজ্ঞান তাহলে কোন বিষয়ে জ্ঞান? বিজ্ঞান হল প্রকৃতি ও নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধে জ্ঞান। তোমরা এর আগে বিভিন্ন জীব ও জড়বস্তু সম্বন্ধে জেনেছ। আবার নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধেও জেনেছ, কিভাবে বৃষ্টি হয়, উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে, ইত্যাদি। এই সবই বিজ্ঞানের অংশ। তবে প্রকৃতি সম্পর্কে যে কোনো তথ্য বা উপলব্ধি বিজ্ঞান নয়। কেউ যদি কোনো প্রাকৃতিক ঘটনার মনগড়া ব্যাখ্যা দেয়, তা বিজ্ঞান হবে না। বৈজ্ঞানিক জ্ঞান হতে হলে তাকে হয় তা পরীক্ষা বা পর্যবেক্ষণ করে পেতে হবে, অথবা পরীক্ষা বা পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্য দ্বারা সমর্থিত হতে হবে। বৃষ্টি কিভাবে হয় তা নিয়ে হয়তো তোমরা গল্পাকারে অনেক ব্যাখ্যা শুনেছ, কিন্তু এ ধরনের ব্যাখ্যা কি বিজ্ঞান? না, এ ধরনের ব্যাখ্যা বিজ্ঞান নয়। কারণ এসব ব্যাখ্যা পরীক্ষা থেকে পাওয়া নয় বা কোনো পরীক্ষা এদেরকে সমর্থন করে না। এই জ্ঞান কিভাবে আমরা অর্জন করি? পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ ও যৌক্তিক চিন্তার মাধ্যমে আমরা বিজ্ঞানের জ্ঞান অর্জন করি। এগুলো বিজ্ঞানের প্রক্রিয়া। জ্ঞান যেমন বিজ্ঞান, জ্ঞান অর্জনের প্রক্রিয়াও বিজ্ঞান। বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের জন্য যেমন বৈজ্ঞানিক প্রক্রিয়া দরকার, তেমনি দরকার বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি বা মনোভাব, অর্থাৎ যৌক্তিকভাবে চিন্তা করার মনোভাব। অপরের মতামতের মূল্য দেওয়া এবং নিজের ভুল স্বীকার করা এক্ষেত্রে জরুরি। একে বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গিও বলে। বিজ্ঞানকে তাহলে কি বলা যায়? বিজ্ঞান হল প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষা থেকে পাওয়া বা পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত, এবং একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। বৈজ্ঞানিক জ্ঞান যেমন গুরুত্বপূর্ণ, জ্ঞান অর্জনের প্রক্রিয়া বা পদ্ধতিও তেমন গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ। বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের কি একটিমাত্র নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে? না, একাধিক উপায়ে বিজ্ঞানের জ্ঞান পাওয়া যায়। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন প্রক্রিয়া ও পদ্ধতিতে বিজ্ঞানের জ্ঞান অনুসন্ধান করেছেন। তবে তার মধ্যে অনেক ক্ষেত্রেই মিল ছিল। সেই মিলের ভিত্তিতে বৈজ্ঞানিক প্রক্রিয়াকে নিম্নোক্তভাবে বর্ণনা করা যায়। প্রশ্ন, সমস্যা নির্বাচন, বিদ্যমান তথ্য সংগ্রহ, সম্ভাব্য ফলাফল অনুমান, পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহের উপকরণ তৈরি, পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহ, প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ, সম্ভাব্য ফলাফল গ্রহণ বা বর্জন, ফল প্রকাশ, প্রবাহচিত্র, বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপসমূহ। পাঠ 2-3। পরীক্ষণ। পরীক্ষণ হল বিজ্ঞানের নতুন জ্ঞান পাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এই পদ্ধতিতে কোনো বৈজ্ঞানিক প্রশ্নের উত্তর খোঁজার জন্য একজন বিজ্ঞানী প্রথমে জানা বা বিদ্যমান তথ্যের আলোকে একটি আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করেন। পরবর্তীতে তিনি পরীক্ষণের মাধ্যমে ওই অনুমিত সিদ্ধান্ত ঠিক হয়েছে কিনা তা যাচাই করেন। পরীক্ষণের উপাত্ত বিশ্লেষণ করে যদি দেখা যায় অনুমিত সিদ্ধান্ত ঠিক ছিল না, তাহলে তিনি নতুন করে অনুমিত সিদ্ধান্ত গ্রহণ করেন। তারপর আবার তা পরীক্ষণের মাধ্যমে যাচাই করেন। অধিকাংশ পরীক্ষণ পদ্ধতির মূল বৈশিষ্ট্য হল এতে সকল কিছু স্থির রেখে একটি মাত্র চলক পরিবর্তন করা হয়। নিচে পরীক্ষণ পদ্ধতির ধাপসহ একটি উদাহরণ দেওয়া হল। পরীক্ষণ, বেঁচে থাকার জন্য গাছের পানি দরকার কিনা তার পরীক্ষা। পরীক্ষণটি করতে যা যা দরকার: ছোট দুটি পাত্র, ফুলগাছের দুটি চারা, পানি ও শুকনা মাটি। পদ্ধতি 1। সমস্যা নির্ধারণ। পরীক্ষণ পদ্ধতির প্রথম ধাপে তোমরা সমস্যা স্থির করলে ফুলগাছের চারা তুলে এনে লাগালে মারা যাচ্ছে কেন। 2। জানা তথ্য সংগ্রহ। তোমরা বই পড়ে, শিক্ষককে বা পিতামাতাকে জিজ্ঞাসা করে জানার চেষ্টা করলে কেন চারাগাছ মারা যেতে পারে। তোমরা জানলে যে পানি না পেলে চারাগাছ মারা যেতে পারে। 3। আনুমানিক অনুমিত সিদ্ধান্ত গ্রহণ, সম্ভাব্য ফলাফল। জানা তথ্য থেকে তোমরা অনুমিত সিদ্ধান্ত নিলে পানির অভাবে চারাগাছ মারা যায়। 4। পরীক্ষণের পরিকল্পনা। এবার তোমরা পরীক্ষণের পরিকল্পনা করলে। একটি বিষয় খেয়াল রাখতে হবে যে
এই পরীক্ষার জন্য তোমাদের দুটি পাত্রে দুটি গাছ নিতে হবে। তোমরা কেবল দুটি পাত্রের মধ্যে একটি বিষয়ে পার্থক্য রাখতে পারবে, অন্য সব কিছু সমান সমান রাখতে হবে, না হলে তোমরা যেটি যাচাই করতে চাও তা করতে পারবে না। 5. পরীক্ষণ। ছোট দুটি একই রকমের পাত্র নাও। মাটি বা প্লাস্টিকের টব জাতীয় পাত্র হলে ভালো হয়। পাত্র দুটির তলায় ছোট ছিদ্র করো। এবার শুকনা মাটি দিয়ে পাত্র দুটি ভরে দাও। এবার একই ধরনের দুটি চারাগাছ দুই পাত্রে রোপণ করো। একটিতে পানি দাও আর একটি শুকনো রাখো। দুটি গাছকে ছায়ায় রেখে দাও। পরের দিন গাছ দুটিকে পর্যবেক্ষণ করো। একটি গাছ প্রায় মরে গেছে, অন্যটি সতেজ আছে, তাই না? 6. উপাত্ত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ। দুটি পাত্রে একই ধরনের মাটি ছিল। চারাগাছ দুটিকে পাত্রসহ একই জায়গায় রাখা হয়েছিল। তাদের মধ্যে পার্থক্য ছিল কেবল পানি। একটিতে পানি দেওয়া হয়েছিল আর অন্যটিতে পানি দেওয়া হয়নি। এ থেকে কি সিদ্ধান্তে আসা যায়? সিদ্ধান্ত নেওয়া যায় যে পানি না দেওয়ায় একটি চারা গাছ মারা গেছে। 7. ফল প্রকাশ। তোমরা তোমাদের পরীক্ষণের ফল বিদ্যালয়ের বুলেটিন বোর্ডে লিখে প্রকাশ করতে পার। উপরোল্লিখিত ধাপগুলো হল পরীক্ষণ পদ্ধতির ধাপ। এগুলো বৈজ্ঞানিক পদ্ধতিরও ধাপ। পাঠ 4-5 পরিমাপের প্রয়োজনীয়তা। আমরা অনেক সময়ই জানা অজানা নানাবিধ ঘটনাতে আন্দাজ করে পরিমাপ করে থাকি। যেমন, তোমার পড়ার টেবিলের দৈর্ঘ্য কত, তুমি কখন স্কুলে রওনা দিবে, এই সকল ক্ষেত্রে প্রায়ই তোমরা আন্দাজ করে পরিমাপ করার চেষ্টা কর। আবার অনেক ক্ষেত্রে আমরা সঠিক পরিমাপের প্রয়োজনীয়তা অনুভব করি। যেমন, বাজার থেকে চাল, ডাল কিনতে, জামা কাপড় তৈরি করতে কিংবা সময়মতো ক্লাস শুরু ও শেষ করতে আমাদের যথাযথ পরিমাপ দরকার। সঠিক পরিমাপ ব্যতীত একটি শ্রেণীকক্ষে কয় জোড়া টেবিল বেঞ্চ রাখা যাবে, বাড়ির নির্দিষ্ট সীমানার মধ্যে কয়টা ঘর তৈরি করা যাবে, এমনকি কোন কক্ষের আকৃতি কী রকম হবে তা বলা মুশকিল হবে। এছাড়া তরকারি রান্নার সময় পরিমাণমতো বিভিন্ন প্রকার মশলা ব্যবহার করা খুবই জরুরি। জীবন বাঁচানোর যে ঔষধ তাও তৈরি করতে হয় পরিমাণ মতো এবং খেতেও হয় পরিমাণ মতো। এক কথায় দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজেই প্রয়োজন সঠিক পরিমাপের। কাজ। দৈনন্দিন জীবনের 10টি ঘটনা লিপিবদ্ধ করে একটি তালিকা তৈরি কর, যাতে সঠিক পরিমাপ প্রয়োজন। দৈনন্দিন জীবনের সঠিক পরিমাপ প্রয়োজন এমন 10টি ঘটনা। 1. বাজার থেকে চাল, ডাল, তেল কেনার সময়। 2. রান্নার সময় লবণ, তেল ও মশলার পরিমাণ নির্ধারণে। 3. জামা কাপড় সেলাই করার সময় কাপড় মাপতে। 4. ওষুধ তৈরির ও খাওয়ার সঠিক মাত্রা নির্ধারণে। 5. ঘর বা ভবন নির্মাণের সময় দৈর্ঘ্য ও প্রস্থ মাপতে। 6. স্কুলে বা অফিসে সময়মতো উপস্থিত হওয়ার জন্য সময় নির্ধারণে। 7. গাড়িতে তেল বা গ্যাস ভরার সময়। 8. জমির পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে। 9. পানির বোতল বা দুধের প্যাকেটে তরলের পরিমাণ নির্ধারণে। 10. খেলাধুলায় দৌড়ের দূরত্ব বা সময় মাপার ক্ষেত্রে। পরিমাপের একক। কাজ। এক খণ্ড রশি, প্রায় 20 ফুট, নিয়ে এটিকে তোমরা প্রত্যেকে আলাদা করে নিজ নিজ হাত দিয়ে মাপলে কি দেখতে পাবে? কার হাতে কত হাত হলো? যেহেতু তোমাদের প্রত্যেকের হাতের মাপ ভিন্ন, তাই নিজ নিজ হাত দিয়ে মাপলে রশিটির দৈর্ঘ্য একেকজনের বিবেচনায় এক বকম হবে। এক্ষেত্রে হয়তো দেখবে, একজন শিক্ষার্থী বলল যে রশিটির দৈর্ঘ্য তার হাতে 16 হাত এবং অন্য একজন শিক্ষার্থী বলল যে রাশিটির দৈর্ঘ্য তার হাতে 17 হাত। উপর্যুক্ত কাজটি থেকে কি সিদ্ধান্ত নেওয়া যায়? কিভাবে এই পার্থক্য দূর করা যায়? মূলত এই পার্থক্য দূর করার জন্য পরিমাপের ক্ষেত্রে একটি আদর্শ পরিমাণকে বিবেচনা করা হয়। কোনো কিছু পরিমাপ করার জন্য একটি সুবিধাজনক পরিমাণকে আদর্শ হিসেবে ধরে নিতে হয়। কোনো একটি সুবিধাজনক ক্ষুদ্র অংশকে এই আদর্শ হিসেবে ধরা হয়। এই জানা আদর্শ অংশের পরিমাণই পরিমাপের একক। দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে একটি সুবিধাজনক দৈর্ঘ্য, ভর পরিমাপের ক্ষেত্রে একটি সুবিধাজনক ভর এবং সময় পরিমাপের জন্য একটি সুবিধাজনক নির্দিষ্ট সময় আদর্শ হিসেবে ধরা হয়। নিজ নিজ নানা আদর্শ মানের সাথে তুলনা করেই সাধারণত দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা ইত্যাদি রাশি পরিমাপ করা হয়। প্রত্যেক ক্ষেত্রেই পরিমাপকে একটি একক দ্বারা প্রকাশ করা হয়। ধরো তুমি একটি কক্ষের দৈর্ঘ্য মাপস। দৈর্ঘ্য পরিমাপের পর তুমি বলছো 10 মিটার। তুমি যদি কেবল 10 বল তা কোনো অর্থ বহন করে না। অর্থাৎ পরিমাপকে প্রকাশ করার জন্য একটি সংখ্যা ও একটি এককের প্রয়োজন। কাজ। তোমাদের কমপক্ষে 10 জন নিজ নিজ পা দিয়ে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য মেপে তা একটি নির্দিষ্ট ছকে লিপিবদ্ধ করো। ক্রমিক নং। শিক্ষার্থীর নাম। পায়ের দৈর্ঘ্য আনুমানিক। শ্রেণীকক্ষের দৈর্ঘ্য পা হিসেবে। 1. রাহিম, বড়, 18 পা। 2. করিম, মাঝারি, 19 পা। 3. সালমা, ছোট, 21 পা। 4. ফারহান, বড়, 18 পা। 5. নীলা, ছোট, 22 পা। 6. হাসান, মাঝারি, 19 পা। 7. মিম, ছোট, 21 পা। 8. আরিফ, বড়, 18 পা। 9. তানিয়া, মাঝারি, 20 পা। 10. সুমন, বড়, 17 পা। পাঠ -6 মৌলিক ও যৌগিক একক। আমরা যা পরিমাপ করি তাকে সাধারণত রাশি বলি।
যেমন টেবিলের দৈর্ঘ্য একটি রাশি, উচ্চতা একটি রাশি। এই রাশিগুলো পরিমাপের জন্য বিভিন্ন রকমের একক আছে। যে কোনো একক দ্বারা কোনো কিছুকে সরাসরি পরিমাপ করা যায়। যেমন এককের মাধ্যমে কোনো একটি বস্তুর দৈর্ঘ্য সরাসরি পরিমাপ করা যায়। দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক, তাপমাত্রার একক, বিদ্যুৎ প্রবাহের একক, আলোক ঔজ্জ্বল্যের একক ও পদার্থের পরিমাণের একক। এই 7টি একককে বর্তমানে মৌলিক একক হিসেবে ধরা হয়। অন্য কোনো রাশিকে পরিমাপ করার ক্ষেত্রে কেবল একটি মৌলিক একক দ্বারা এর পরিমাপকে প্রকাশ করা যায় না। যেমন একটি শ্রেণীকক্ষের ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে দৈর্ঘ্যের দুটি এককের গুণফলের ওপর নির্ভর করতে হয়। আয়তনের ক্ষেত্রে 3টি এককের গুণফল দরকার। এই সমন্বিত এককই হল যৌগিক বা লব্ধ একক। যেমন ক্ষেত্রফলের একক হল দৈর্ঘ্য ও প্রস্থের এককের গুণফল। অনুরূপভাবে আয়তনের একক হল কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার এককের গুণফল। বেগের একক হল দৈর্ঘ্যের একক ও সময়ের এককের অনুপাত। এককের আন্তর্জাতিক পদ্ধতি। কোনো কিছুর পরিমাণ নির্ণয়ের বিভিন্ন একক পদ্ধতি প্রচলিত আছে। যেমন তোমার উচ্চতা কত? এর উত্তর বিভিন্ন রকম হতে পারে। সাধারণত আমরা বলি 5 ফুট 4 ইঞ্চি। আবার জাতীয় নিবন্ধন ফর্ম বা পাসপোর্টের ফর্ম পূরণের সময় আমরা লিখেছি 1 মিটার 61 সেন্টিমিটার। এর মানে কি? একই পরিমাপের জন্য আমরা প্রচলিত বিভিন্ন একক পদ্ধতি ব্যবহার করে থাকি। এগুলো এমকেএস, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, এফপিএস, ফুট, পাউন্ড, সেকেন্ড, ওসিজিএস, সেন্টিমিটার, গ্রাম। সেকেন্ড পদ্ধতি নামে প্রচলিত। দীর্ঘকাল ধরে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন একক পদ্ধতি ব্যবহৃত হয়ে আসছিল। অর্থাৎ একই রাশি পরিমাপের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন একক ব্যবহার করা হতো। এককের এই বিভিন্নতার কারণে উদ্ভূত নানা অসুবিধার কথা বিবেচনা করে 1960 সাল থেকে পৃথিবীর সকল দেশে একটি সাধারণ পরিমাপের পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়। এটিকে এসআই বা ইন্টারন্যাশনাল সিস্টেম অব ইউনিট বলা হয়। এই আন্তর্জাতিক পদ্ধতিতে সকল ভৌত রাশির জন্য কেবল একটি নির্দিষ্ট একক নির্ধারণ করা হয়েছে। যেমন দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন। বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, আলোক ঔজ্জ্বল্যের একক ক্যান্ডেলা ও পদার্থের পরিমাণের একক মোল। এগুলো বর্তমানে এসআই পদ্ধতির মৌলিক একক। দৈর্ঘ্যের একক। বর্তমানে দৈর্ঘ্য পরিমাপে আন্তর্জাতিক একক হল মিটার। বিভিন্ন দেশের বিজ্ঞানীরা 1875 সালে একত্রে বসে দৈর্ঘ্যের 1 মিটারের পরিমাণ নির্ধারণ করেন। তারা প্লাটিনাম ইরিডিয়াম নামক মিশ্রিত ধাতুর তৈরি একটি দণ্ডের দুই প্রান্তে দুটি দাগ দেন। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই দুটি নির্দিষ্ট দাগের মধ্যকার দূরত্বকে তারা 1 মিটার হিসেবে নির্ধারণ করেন। দৈর্ঘ্যের এককের গুণিতক ও ভগ্নাংশ। আমরা যখন কাপড়, টেবিলের দৈর্ঘ্য কিংবা কক্ষের দৈর্ঘ্য মাপি, তখন মিটার এককটি ব্যবহার করি। কিন্তু একটি পেন্সিলের দৈর্ঘ্য মাপতে ব্যবহার করি সেন্টিমিটার, সংক্ষেপে সেমি। আবার আমরা যখন একটি পয়সার পুরুত্ব মাপতে যাব, তখন আমরা কিন্তু এর চেয়েও ক্ষুদ্রতর একক ব্যবহার করে থাকি। এটি হল মিলিমিটার, সংক্ষেপে মিমি। অন্যদিকে আমরা বেশি দূরত্ব পরিমাপ করতে, যেমন ঢাকা থেকে সিলেটের দূরত্ব, ব্যবহার করি কিলোমিটার, সংক্ষেপে কিমি। আমাদের দৈনন্দিন জীবনে কিলোমিটার, মিটার, সেন্টিমিটার ও মিলিমিটারের প্রয়োগ খুবই বেশি দেখা যায়। এদের মধ্যে সম্পর্ক হল 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। পাঠ -7। ভরের একক। আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক হল কিলোগ্রাম। সংক্ষেপে এটি কেজি হিসেবে পরিচিত। ফ্রান্সের সেভ্রেসে অবস্থিত ওজন ও পরিমাপের আন্তর্জাতিক সংস্থার অফিসে সংরক্ষিত একটি দণ্ডের ভরকে এক্ষেত্রে আদর্শ হিসাবে ধরা হয়েছে। কম ভরের জন্য ব্যবহৃত একক হল গ্রাম। এছাড়া বেশি ভরের বস্তু পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয় কুইন্টাল ও মেট্রিক টন। 1 মেট্রিক টন সমান 10 কুইন্টাল, 1 কুইন্টাল সমান 100 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম। সময়ের একক। একটু আগের বর্ণিত সকল পদ্ধতিতে সময়ের একক হল সেকেন্ড। তবে দৈনন্দিন জীবনে সেকেন্ডের চেয়ে এর গুণিতাংশের এককগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়। যেমন মিনিট, ঘণ্টা, দিন, মাস, বছর ইত্যাদি। পৃথিবী নিজ অক্ষের চারপাশে ঘুরে এসে একই অবস্থায় পুনরায় ফিরে আসতে যে সময় লাগে, সেটি হল 1 দিন। 1 দিনের 24 ভাগের 1 ভাগ হল 1 ঘণ্টা। 1 ঘণ্টার 60 ভাগের 1 ভাগ হল 1 মিনিট। 1 মিনিটের 60 ভাগের 1 ভাগই হল আমাদের মৌলিক একক সেকেন্ড। সুতরাং 1 দিন সমান 24 ঘণ্টা, 1 ঘণ্টা সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। পাঠ 8-9। দৈর্ঘ্য, ভর ও সময়ের পরিমাপ। দৈর্ঘ্যের পরিমাপ। কাজ। প্রথমে সাদা কাগজে একটি সরল রেখা টান। এবার রেখাটির উপর একটি রুলার স্থাপন কর। রেখাটির দৈর্ঘ্য পরিমাপ করতে হবে। এখানে খেয়াল রাখতে হবে যে তোমার চোখ যেন সঠিক অবস্থানে থাকে। সঠিক পদ্ধতি, ভুল পদ্ধতি। চিত্র 1-1। দৈর্ঘ্য পরিমাপ।
কাজের উত্তর, দৈর্ঘ্য পরিমাপ। সাদা কাগজে একটি সরল রেখা আঁকা হল। এরপর রেখাটির শুরুতে রুলারের শূন্য দাগ মিলিয়ে রুলারটি সঠিকভাবে স্থাপন করা হল। চোখকে রুলারের দাগের সমান্তরালে রেখে রেখাটির শেষ প্রান্তের দাগ পাঠ নেওয়া হল। এতে রেখাটির দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপ করা সম্ভব হল। উপসংহার: চোখ সঠিক অবস্থানে না থাকলে পাঠে ভুল হতে পারে। তাই সঠিক দৈর্ঘ্য পরিমাপের জন্য রুলার ঠিকভাবে বসানো এবং চোখ সঠিক অবস্থানে রাখা অত্যন্ত জরুরি। কাজ: কয়েকটি 50 পয়সার মুদ্রা একত্রে চিত্রের মতো করে রেখে এর উচ্চতা নির্ণয় কর। সর্বমোট মুদ্রার সংখ্যা সমান 10টি। মোট উচ্চতা সমান 0.9 সেকেন্ড। মি। একটি মুদ্রার পুরুত্ব সমান 0.09 সে। মি। চিত্র 1-2 পয়সার পুরুত্ব নির্ণয়। চিত্রটি বিশ্লেষণ করে নিচের মানগুলো বের করা হল। হিসাব ও পর্যবেক্ষণ: চিত্রের স্কেলটি সেন্টিমিটার, সিএম এককে আছে এবং প্রতিটি ছোট দাগ 1 মিলিমিটার, 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার নির্দেশ করছে। সর্বমোট মুদ্রার সংখ্যা: চিত্রে গুণে দেখা যাচ্ছে এখানে মোট 10টি মুদ্রা আছে। মোট উচ্চতা: স্কেল অনুযায়ী মুদ্রার স্তূপটি 1 সেন্টিমিটার এর একটু নিচে অবস্থান করছে। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় এটি স্কেলের 9 নম্বর ছোট দাগের সাথে মিলেছে। অর্থাৎ মোট উচ্চতা 0.9 সেকেন্ড। মি: 0.9 সেন্টিমিটার বা 9 মিটার। মি: 9 মিলিমিটার। একটি মুদ্রার পুরুত্ব বের করতে মোট উচ্চতাকে মুদ্রার সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। সূত্র: একটি মুদ্রার পুরুত্ব সমান মুদ্রার সংখ্যা মোট উচ্চতা। পুরুত্ব সমান 10.09 সেন্টিমিটার সমান 0.09 সিএম বা 0.9 মিটার। মি: ভরের পরিমাপ। কাজ: একটি দাড়ি পাল্লায় বাম পাল্লায় 100 গ্রামের একটি বাটখারা রাখো। এবার ডান দিকে একটির পর একটি মার্বেল দিতে থাক যতক্ষণ না বাম ও ডান পাল্লা সাম্যাবস্থায় আসে। 10টি মার্বেলের ভর সমান 100 গ্রাম। অতএব 1টি মার্বেলের ভর সমান 10 গ্রাম। উত্তর: ভরের পরিমাপ। ধরা যাক সাম্যাবস্থা এলো 5টি মার্বেল দিয়ে। তাহলে 1টি মার্বেলের ভর সমান মোট ভর ভাগ মার্বেলের সংখ্যা সমান 100 ভাগ 5 সমান 20 গ্রাম। চূড়ান্ত উত্তর: 5টি মার্বেলের ভর সমান 100 গ্রাম। 1টি মার্বেলের ভর সমান 20 গ্রাম। সময়ের ক্রমাঞ্চন, দাগাঙ্কন। কাজ: ছবির মতো স্কুলের সামনের মাঠে রৌদ্রের মধ্যে একটি লাঠি খাড়া করে বসিয়ে দাও। লক্ষ্য করলে দেখবে খাড়া কাঠিটির ছায়া পড়েছে। ওই ছায়ার প্রান্তে এবার একটি দাগ দাও এবং ঘড়ি দেখে সময় লিখে রাখো। এবার প্রতিটি ক্লাসের পরে গিয়ে পুনরায় ছায়ার প্রান্তে দাগ দিয়ে ঘড়ি দেখে সময় লিখে রাখো। এভাবে প্রতি ঘন্টার পরপর দাগ দিয়ে একটি সূর্যঘড়ি তৈরি কর যা দ্বারা ছায়া দেখে সময় বলে দিতে পারবে। চিত্র 1-3 সূর্যঘড়ি। উত্তর: সময়ের ক্রমাঙ্কন, সূর্যঘড়ি তৈরি। 1. স্কুলের মাঠে রৌদ্রের মধ্যে একটি লাঠি খাড়া করে বসানো হল। 2. লাঠির ছায়ার প্রান্তে একটি দাগ দেওয়া হল এবং ঘড়ি দেখে সময় লিখে রাখা হল। 3. প্রতিটি ক্লাস শেষে পুনরায় ছায়ার প্রান্তে দাগ দেওয়া হল এবং সময় নথিভুক্ত করা হল। 4. ধাপে ধাপে এই দাগগুলো মিলিয়ে একটি সূর্যঘড়ি তৈরি করা হল। 5. সূর্যঘড়ির মাধ্যমে পরবর্তীতে ছায়ার অবস্থান দেখে সময় অনুমান করা সম্ভব। উপসংহার: সূর্যঘড়ি তৈরি করার মাধ্যমে আমরা প্রকৃতির সাহায্যে সময় নির্ণয় করতে পারি। লক্ষ্য রাখতে হবে লাঠি স্থির রাখা এবং দাগ নেওয়ার সময় চোখের অবস্থান ছায়ার সমান্তরাল রাখা। পাঠ 10: ক্ষেত্রফল ও তার পরিমাপ। তুমি তোমার ষষ্ঠ শ্রেণীর গণিত বইটি তোমার পড়ার টেবিলে রাখো। এখন একটু দেখার চেষ্টা কর এরকম মোট কয়টি বই পড়ার টেবিলটিতে পাশাপাশি রাখা যাবে। আবার এও কি বলতে পারবে যে তোমার পড়ার টেবিলটির সমান কয়টি টেবিল তোমার পড়ার কক্ষে রাখা যাবে? চিন্তা করছো যে এই হিসাব তুমি কিভাবে বের করবে? আসলে এটি বোঝার জন্য তোমাকে তোমার পড়ার টেবিলের ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফলের মাধ্যমে টেবিলের পৃষ্ঠ বা ঘরের মেঝে কতটুকু ক্ষেত্র দখল করে আছে তা জানা যাবে। আয়তাকার ক্ষেত্রের এই পরিমাপ করতে হলে ক্ষেত্রটির দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করতে হয়। অর্থাৎ আয়তাকার ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য তারা চিহ্ন প্রস্থ। পাঠ -11 আয়তন ও তার পরিমাপ। সাধারণভাবেই বোঝা যায় যে তোমার জ্যামিতি বাক্সটি তোমার বিজ্ঞান বইয়ের তুলনায় কম স্থান দখল করে। আবার একটি ইট যে জায়গা দখল করে দুটি ইট তার চেয়ে বেশি স্থান দখল করে থাকে। কোনো বস্তু যে স্থান দখল করে তাকে ওই বস্তুর আয়তন বলে। ফলে আমরা বলতে পারি জ্যামিতি বাক্সটির আয়তন বিজ্ঞান বইয়ের আয়তনের চেয়ে কম কিংবা একটি ইটের আয়তন দুটি ইটের আয়তনের তুলনায় কম। আয়তাকার একটি ঘনবস্তুর আয়তন বের করতে হলে ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করতে হয়। আয়তন সমান ক্ষেত্রফল তারা চিহ্ন উচ্চতা সমান দৈর্ঘ্য তারা চিহ্ন প্রস্থ গুণ উচ্চতা। আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনের এককের নাম ঘনমিটার। 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ ও 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটি ঘনক্ষেত্র যে জায়গা দখল করে তা হল 1 ঘনমিটার। 1 ঘনমিটার সমান 1 মিটার x 1 মিটার x 1 মিটার। সিজিএস পদ্ধতিতে আয়তনের একক ঘন সেন্টিমিটার। একে সংক্ষেপে সিসি কিউবিক সেন্টিমিটার বলে। তরল পদার্থের আয়তন মাপা হয় লিটারে।
1000 সিসি 1 লিটার। 1 সিসিকে 1 মিলিলিটারও বলা হয়। সুতরাং 1 লিটার সমান 1000 সিসি সমান 1000 মিলিলিটার। বিভিন্ন আকারের কঠিন বস্তুর আয়তন পরিমাপ। যে কোনো আয়তাকার ঘনবস্তু যেমন ইট বা ঘরের আয়তন সহজেই এদের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা মেপে গুণ করে বের করা যায়। কিন্তু অন্য আকৃতির কোনো বস্তু বা অসমতল বস্তুর আয়তন কিভাবে বের করব? কাজ: সুতা দিয়ে আয়তাকার একটি ইটের টুকরা বাঁধ। এবার মাপচঙে কিছু পানি নিয়ে তার আয়তনের পাঠ নাও। এবার সুতার সাহায্যে ঝুলিয়ে আয়তাকার ইটের টুকরোটিকে মাপচঙের মধ্যে ডুবাও এবং পুনরায় পাঠ নাও। দুটি পাঠের পার্থক্য থেকে আয়তাকার ইটের টুকরার আয়তন বের করা যায়। এবার স্কেলের সাহায্যে আয়তাকার ইটের টুকরোটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা মেপে এর আয়তন মিলিয়ে নাও। এবার অন্য দুটি অসম কঠিন বস্তুর আয়তন নির্ণয়ের জন্য এদের পৃথকভাবে মাপচঙের পানির মধ্যে ডুবাও। এবার আলাদা আলাদাভাবে পাঠ নিয়ে এদের আয়তন নির্ণয় কর। চিত্র 1.4 মাপচং। উত্তর: কঠিন বস্তুর আয়তন নির্ণয়। 1. একটি আয়তাকার ইটের টুকরা সুতার সাহায্যে বাঁধা হল। 2. মাপচঙে পানি ভর্তি করে প্রথমে পাঠ নেওয়া হল, পানি লেভেল x। 3. ইটটি সুতা দিয়ে ঝুলিয়ে মাপচঙে ডুবানো হল এবং নতুন পাঠ নেওয়া হল, পানি লেভেল y। 4. দুটি পাঠের পার্থক্য সমান y-x সমান ইটের আয়তন। 5. স্কেলের সাহায্যে ইটের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা পরিমাপ করে গুণফল বের করা হল। এটি পূর্বে পাওয়া আয়তনের সাথে মিলিয়ে দেখল। 6. একই পদ্ধতিতে অন্যান্য অসম কঠিন বস্তুগুলো আলাদাভাবে মাপচঙে ডুবিয়ে তাদের আয়তন নির্ণয় করা হল। উপসংহার: মাপচঙে পানির স্তরের পরিবর্তনের মাধ্যমে যেকোনো আকারের কঠিন বস্তুর আয়তন সহজে নির্ণয় করা যায়। ছাঁচবিহীন বা অসম বস্তুর জন্য এই পদ্ধতি কার্যকর। সাবধানতা: মাপচঙের পাঠ নেওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথমত, মাপচঙটি একটি সমতল ক্ষেত্রের উপর সোজা রাখতে হবে। দ্বিতীয়ত, পাঠ নেওয়ার সময় চোখকে পানির সমান্তরালে নিয়ে যেতে হবে। পাঠ -12। তরল পদার্থের আয়তন নির্ণয়। আমরা সাধারণত তরল পদার্থের আয়তন মাপার জন্য একটি দাগাঙ্কিত মাপচং ব্যবহার করে থাকি। নিচের দাগাঙ্কিত মাপচংটির সাহায্যে অন্যান্য সিলিন্ডারের তরলের আয়তন পরিমাপ করে খাতায় লিখো। চিত্র 1.5 তরল পদার্থের আয়তন। তাপমাত্রার পরিমাপ। তুমি হয়তো বিভিন্নভাবে তাপমাত্রা শব্দটির সাথে পরিচিত। যেমন, টেলিভিশন অথবা রেডিওর খবরে চলতি দিনের বাতাসের তাপমাত্রা বলে দেওয়া হয়। তাছাড়া কারো জ্বর হলে আমরা তার দেহের তাপমাত্রা মেপে জেনে নিই। তাপমাত্রা পরিমাপের আন্তর্জাতিক একক হল কেলভিন। তবে এখনও সারা বিশ্বে ব্যবহারিক কাজে, বিশেষ করে দৈনিক তাপমাত্রা নির্ণয় বা জ্বর নির্ণয়ে সেলসিয়াস ও ফারেনহাইট একক দুটি বহুল ব্যবহৃত। কাজ: প্রথমে একটি ডাক্তারি থার্মোমিটার নাও। এবার এর সাহায্যে কিভাবে তাপমাত্রা নির্ণয় করতে হয় তা বুঝে নাও। সাধারণত থার্মোমিটারের গায়ে ফারেনহাইট স্কেলে 94-108 দাগাঙ্কিত করা থাকে। কোনো থার্মোমিটারে আবার একই সাথে সেলসিয়াস স্কেলে 35-42 দাগাঙ্কিত করা থাকে। এবার লক্ষ্য করে দেখবে থার্মোমিটারের ভিতরে একটি পারদস্তম্ভ দেখা যাচ্ছে। এটি তাপমাত্রার বৃদ্ধির সাথে সাথে স্কেলের উচ্চতর মানের দিকে এগোতে থাকে। এবার তুমি থার্মোমিটারটিকে হাতের নিচে বা তোমার জিহ্বার নিচে রেখে দিলে 1 মিনিট পর দেখতে পাবে পারদস্তম্ভের উচ্চতার কোনো পার্থক্য হয়েছে কিনা। এ থেকে তুমি তোমার শরীরের তাপমাত্রা পরিমাপ করতে পারবে। উত্তর: তাপমাত্রা নির্ণয়। 1. একটি ডাক্তারি থার্মোমিটার নাও এবং লক্ষ্য করো যে এর ভিতরে একটি পারদস্তম্ভ রয়েছে। 2. থার্মোমিটারের স্কেল দেখে ফারেনহাইট বা সেলসিয়াস অনুযায়ী তাপমাত্রা কত তা খুঁজে বের কর। 3. থার্মোমিটারকে হাতের তল বা জিহ্বার নিচে স্থাপন কর। 4. প্রায় 1 মিনিট অপেক্ষা কর এবং পারদস্তম্ভের উচ্চতা পরিবর্তিত হয়েছে কিনা দেখ। 5. পারদস্তম্ভের নতুন অবস্থান নির্দেশ করে তোমার শরীরের বর্তমান তাপমাত্রা। উপসংহার: পারদস্তম্ভের উচ্চতা বৃদ্ধি বা হ্রাসে তাপমাত্রার পরিবর্তন বোঝা যায়। থার্মোমিটার ব্যবহার করে আমরা শরীরের বা পরিবেশের তাপমাত্রা নির্ভুলভাবে নির্ণয় করতে পারি। চিত্র 1.6 থার্মোমিটার। নতুন শব্দ: পরিমাপ, মৌলিক একক, যৌগিক একক, এসআই পদ্ধতি, মেট্রিক টন ও কুইন্টাল। এই অধ্যায়ে আমরা যা শিখলাম: দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজেই প্রয়োজন সঠিক পরিমাপের। একটি জানা আদর্শ অংশের পরিমাণকে পরিমাপের একক হিসেবে ধরা হয়। মৌলিক একক 7টি। একাধিক মৌলিক এককের সমন্বয়ে তৈরি হয় যৌগিক একক।